নমস্কার, কেমন আছেন সবাই? দে ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সকালের মেনু কি এইটা আমার ছোট ছেলে বলবে, শুনুন। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা খাচ্ছি সকালের টিফিন লুচি, ঘুগনি, আলু, আর ওইদিকে আছে যে চপ, ওরাও খাচ্ছে লুচি, আলু, চপ। ঠিক আছে, এই পর্যন্ত আরও দেখাচ্ছি পরে। আমরা সবাই রওনা দিলাম। এটা কি অটো না টোটো? অটো, এখানকার অটো এরকম বেশ ভালো, খারাপ না। সামনে 3জন বসবে, মাঝখানে আমরা 4জন বসবো। মাঝখানে 4জন আর পেছনেও 4জন আছে। চলুন যাওয়া যাক। রামকৃষ্ণ মিশন। আমরা এখন বেরিয়েছি সাইট সিনে। সাইট সিনে প্রথমে আমরা প্রবেশ করব স্বামী রামকৃষ্ণদেবের আশ্রম। এখানে ভিডিও করা নিষেধ, আমি প্রবেশটুকুই ভিডিও করলাম, পুরো ভেতরে আমি ভিডিও করতে পারলাম না। আপনারা যখন যাবেন নিজের চোখেই দেখে আসবেন। আমি ইচ্ছা করছিল ভীষণ যে আপনাদেরকে পুরো ভিডিওটা করে দেখাই, কিন্তু ওখানে গার্ড আছে, প্রথম থেকেই মানা করেছে ভিডিও করবেন না। আমি একটু ভেতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুক্ষণ যাবার পর দূর থেকে মানা করছে ক্যামেরাটা অফ করুন। দেখুন আমি নিচে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছি, তাও সেই দূরে গার্ড দাঁড়িয়ে আছে। আমি পারলাম না আপনাদের জন্য ভিডিও করতে। ভীষণ ইচ্ছা হচ্ছিল জানেন, কিন্তু করতে পারলাম না। খুব সুন্দর পরিবেশ, অনেক ছেলে থাকে, এখন এরা সবাই ছুটিতে গেছে। আর এখানে একটা বেড়ানোর জায়গা, খুব সুন্দর খেলার মাঠ আছে, বড় বড় দুদিকে আশ্রম আছে থাকার, পেছনে গোয়াল আছে, সবজি চাষ করার ক্ষেত আছে, নানান জিনিস, খুব সুন্দর খুঁটিনাটি, কিন্তু কিছুটাই আমি দেখাতে পারলাম না। এই পর্যন্ত দেখালাম। এবার আমরা দেখব নন্দন পার্ক। নন্দন পার্কে যাবার পথে এরকম জলের বোতল, খাবারের দোকান আপনি পাবেন। এটা পাহাড়ের ওপর। চলুন যাওয়া যাক। এখন যদিও একটু ভিড় কম আছে, বেশ মনোরম আছে জায়গাটা, পরিবেশটা বেশ শান্ত, প্রকৃতি ভালো লাগবে আপনার। একটু ভোর ভোর বেরোলে আপনার সুবিধাই হবে, সকাল সকাল ফাঁকাই দেখা যায়। আমরা বেশ বেরিয়ে এসেছি সকালবেলায়। পুরো পাহাড়ের উপর নিঝুম পরিবেশ, আমার তো খুব ভালোই লাগছিল পুরোটা ঘুরে ঘুরে দেখতে। আপনারা যখন যাবেন নন্দন পার্কে একবার ঘুরে আসবেন, আপনার বাচ্চাদের খুবই ভালো লাগবে। যদিও আমরা পার্কের মধ্যে প্রবেশ করিনি, আমাদের হাতে টাইম কম ছিল, আর 12টার মধ্যে সমস্ত মন্দির বন্ধ হয়ে যাবে, সেই কারণে আমরা জাস্ট গেছি আর এসেছি, পুরোটা ভেতরে ঢুকতে পারিনি, সে সময় আমাদের ছিল না। পার্কের মধ্যে বড় বড় শিবের, ভীমের এরকম কার্টুন আছে বড় বড়, দেখতে আপনার বেশ ভালো লাগবে। তারপর একটু এগিয়ে গিয়ে এরকম একটা বাবার মন্দিরও আছে, সেখানে নানান রকম ঠাকুর আছে। চলুন দেখা যাক। এখানে বাবা মহাদেব দাঁড়িয়ে আছে, আর আমার দিদি বলছে, ঠাকুর আপনি ভালো থাকুন, এত ওপরে কেন আছেন, ভীষণ কষ্ট হলো আপনার কাছে আসতে, তবে আপনি তো নিচে যাবেন না, আমিই আসলাম আপনার কাছে। এখানে ছোট ছোট ঠাকুর আছে, সরস্বতী আছে, ভোলে বাবা আছে, বজরংবলী আছে, নানান রকমের ঠাকুর আছে। এই পাহাড়ের ওপর ছোট ছোট মন্দির করা, আর সেই মন্দিরের ওপর এরকম ছোট ছোট ঠাকুর আছে। খুব সুন্দর, অনেক বড় জায়গা। আমরা ওখানে একটু ফটো তুললাম সবাই মিলে, একটু ভিডিও করলাম, একটু প্রণাম করলাম, তারপর আমরা ওখান থেকে একটু বসে নেমে চলে এলাম।
আমাদের যেহেতু সমস্ত জায়গায় যেতে হবে, সাইট সিন কমপ্লিট করতে হবে, আমরা সেজন্য অত টাইম ওখানে দিইনি। সব জায়গাটাই আমরা অল্প অল্প করেই ঘুরেছি, কিন্তু পুরোটাই ঘুরেছি সুন্দরভাবে। আর সকালবেলা পার্কে যাবার সেরকম ইচ্ছাও ছিল না, সেই জন্য আমরা পার্কেটাও যাইনি। হাতে সময়ও কম, আর যাবার আমাদের কারোর ইচ্ছাও ছিল না। আমরা এবার দেখব শিব পার্বতীর মন্দির। এটা একটা গ্রামে অবস্থিত। এখানে ছোট্ট একটা গ্রাম আছে, সেই গ্রামে এই মন্দিরটা আছে। এই মন্দিরটা দোতলা, নিচে আছে, চলুন দেখাই আপনাদের। আপনারা আমার সাথে একটু এই মন্দিরে প্রবেশ করবেন। আমি আপনাদের জন্যই ভিডিওটা করি, যাতে আপনারাও দেখতে পারেন আর আমিও এগুলো পরে বসে বসে দেখতে পাই। দেখুন, শিব পার্বতী আর গণেশ কার্তিককে নিয়ে একটা সুন্দর ঠাকুর, খুব সুন্দর না? এবার দেখুন, এই যে মাঠটার মধ্যে ছোট্ট ছোট্ট মন্দির করা, পুরো মন্দির অনেক অনেক, আমি যদিও গুণে শেষ করতে পারিনি, বেশ আমার চোখে 21টা আমি দেখেছি। তারপর আমাদের হাতে টাইম কম ছিল, বারবার আমাকে ডাক দিচ্ছিল, আমি চলে এলাম। কিন্তু চতুর্দিকে এরকম পুরো মাঠটা ঘিরে মন্দির করছে। এটা হনুমানজির মন্দির। এরকম প্রত্যেকটা ছোট্ট ছোট্ট মন্দিরের মধ্যে একটা করে ঠাকুর বসানো আছে। আমি এটা আমার সামনেই ছিল, যেখানে আমাদের গাড়ি দাঁড় করিয়েছে, তাই আমি একটা আপনাদেরকে দেখাতে পারলাম যে এই ছোট ছোট মন্দিরগুলোর মধ্যে কী কী ঠাকুর আছে। নিশ্চয়ই আরও অনেক রকমের ঠাকুর আছে, আমি একটাই তুলেছি। কিন্তু দূর থেকে আমি যে মন্দিরগুলো আপনাদের দেখালাম মাঠের মধ্যে, এই যে এগুলোর মধ্যে এরকম ছোট ছোট ঠাকুর আছে। মাঠটা অনেকটাই বড়। আর একটা দেখুন, এটা শেতলা মায়ের মন্দির। মানে এরকম ঠাকুর, সমস্ত ঠাকুর আপনি দেখতে পাবেন ওই মাঠের মধ্যে। আর যে শিব দুর্গার মন্দিরটা আমি দেখালাম প্রথমে, সেই শিব দুর্গার দোতলা মন্দির আছে। আমি জানি ওটা ছাদ, কিন্তু আমাদের যে গাড়ি নিয়ে গেছিলো খুব ভালো, সে বলল, দিদিভাই ওপরে আরও ঠাকুর আছে, দেখে আসুন। তখন আমরা ওপরে আসলাম। চলুন দেখা যাক ওপরে কী কী ঠাকুর আছে। প্রথমেই ঘরে আছে এটা পদ্ম ফুলের ওপর মা লক্ষ্মী, দেখুন। পরে আছে গণেশ বাবাজি, তারপর আছে সরস্বতী, দেখুন। ছোট ছোট ঠাকুর 3টে বসানো আছে, বেশ সুন্দর। আমার তো খুব ভালো লাগলো। আর আপনারা যখন যাবে তখন আপনারা এরকম সাইট সিন করে দেখে নেবেন আপনাদের। আমরা এখন দেখব সৎসঙ্গ আশ্রম বা ঠাকুর অনুকূলচন্দ্রের ঠাকুরবাড়ি। দেওঘরে এই আশ্রমই হলো সারা পৃথিবীর হেডকোয়ার্টার। শিক্ষা বিস্তার, মানব সেবা, ধর্মীয় গবেষণা, সর্বোপরি আধ্যাত্মিকতা, এই সব কিছু মিশ্রণে আশ্রমের মানুষ, তারা দিকে দিকে মানুষের কাছে গোটা পৃথিবীতে পৌঁছে দিচ্ছে তাদের আধুনিক তাদের এই আদর্শ কর্মধারা, যা আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন, আপনারাও আসুন আর আমাদের সাথে এগুলো দেখতে থাকুন। আমরা যে এখন যে জায়গাটায় প্রবেশ করব, এটা হচ্ছে প্রার্থনা প্রবেশ। এখানে সবাই প্রার্থনা করে। এই সাইডে জুতো খুলে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। অনেকটাই বড় জায়গা, কিন্তু এখন ওটা বন্ধ আছে, একটু পরে 10 মিনিট বাদে খুলবে। চলুন তাহলে আমরা এ পাশটা একটু ঘুরে দেখা যাক। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 1946 সালে 59 বছর বয়সে পাটনা থেকে এখানে এসেছিল এবং প্রায় 23 বছর এই আশ্রমেই তিনি কাটিয়েছিলেন। আশ্রমের ভেতরে ফুল, ফল এবং বিভিন্ন ঔষধি গাছগাছালিতে পরিপূর্ণ। শান্ত
এবং নিরিবিলি সব সময় বিরাজ করে মনোরম পরিবেশ। সারা বছরই এখানে ভক্তরা এসে থাকে। আপনার যখন মনে হবে আমি ঠাকুরবাড়ি যাব, তখনই আসতে পারেন। এখানে কোনো অসুবিধা নেই যে এখন যাব না তখন যাব, সারা বছরই এখানে ব্যবস্থা আছে। শুধু বাংলাদেশের পাবনা থেকে চলে এসেছিল এই অনুকূল ঠাকুর দেওঘরে। এখানে এসে তিনি এই আশ্রম প্রতিষ্ঠা করেন আর মানুষকে নিয়ে আসতে চেয়েছিলেন শিক্ষার আলোতে। আধ্যাত্মিকতার ভেতরে মানুষকে তার জীবন সম্পর্কে জানতে শিখিয়েছিলেন। এই দেহঘরের মাটিতে তিনি দীর্ঘদিন ছিলেন আর মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন তার নিজের জীবন কাহিনী। আর শিক্ষা, ভালোবাসা দিয়ে মানুষকে কিভাবে প্রতিষ্ঠা করেছেন সেইটাই আপনাদের কাছে আমি তুলে ধরলাম। এই আশ্রমে না গেলে আপনি জানতেই পারবেন না যে শান্তি কোথায়। আমরা এখন প্রবেশ করছি প্রসাদ কক্ষ। ওই যে দূরে দেখছেন, চিকিৎসার সুব্যবস্থা এখানে রয়েছে এই হাসপাতালে। দেখুন, হাসপাতালই বলতে পারেন। ওখানে যারা ভক্তরা থাকে তাদের ওখানে চিকিৎসা করা হয়। আর এই যে সাদা মতন 8তলা বিল্ডিং দেখছেন, এটা হচ্ছে প্রসাদ কক্ষ। এখানে প্রসাদ দেওয়া হয়। আর সামনে এত বড় একটা মাঠ। যেহেতু আমরা শীতকালে গেছি, ওই জন্য এখানে অনেকেই বসে আছে। আর 11টা থেকে ওখানে প্রসাদ দেওয়া হয়। দেখুন, এইটা হচ্ছে প্রসাদ কক্ষ। আপনাকে এইভাবে যেতে হবে, গিয়ে ওখানে জুতো খুলে তারপর ভেতরে প্রবেশ করতে হবে। চলুন যাওয়া যাক। বিল্ডিংটা এতটা বড় কারণ হচ্ছে যখন এখানে বছরে 2 থেকে 3 বার উৎসব হয়, আর সেই সময় এখানে প্রচুর লক্ষ লক্ষ লোক আসে। হাজার বলা ভুল হবে, কারণ একটা রুমেই 10,000 করে লোক খেতে বসে। মানে বুঝতে পারছেন কত বড় রুম। বাইরে জুতো খুলে আপনাকে ওপরে আসতে হবে। দেখুন, আনন্দবাজার ভাণ্ডার, মানে এখানে সবাই আনন্দ করে ভোগ গ্রহণ করেন, তাই এই প্রসাদ কক্ষটার নাম আনন্দবাজার। আমি এখন এটা দোতলায় এলাম। দেখুন, শুধু এরিয়াটা দেখুন কতটা বড়। একসাথে 10,000 ভক্ত বসে এখানে প্রসাদ গ্রহণ করে। আমাদের হাতে টাইম খুবই কম ছিল, সেই জন্য আমরা ওখানে বসে প্রসাদ গ্রহণ করতে পারিনি। আমি নিয়েই চলে এসেছি। দেখুন, অনেকটাই বড়। এরকম এটা 8তলা পর্যন্ত আছে। যাদের হয়তো পায়ের একটু অসুবিধা আছে, তাদের ওখানে চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে। আর প্রত্যেক পিলিয়ারের সামনে এরকম পাতা রাখা আছে। আপনি হাতে করেও নিতে পারেন, ওখানে অনেকে দিচ্ছে, তাদের কাছ থেকেও নিতে পারেন। কিন্তু 11টা থেকে খেতে দেওয়া শুরু হয়ে যায়। পুরো বিনামূল্যে খুব সুন্দর ভোগ দেয়। আপনি আনন্দ সহকারে খেতে পারবেন এই আনন্দবাজারে। দেখুন, এটা শুধু ভক্তদের জন্যই করা। সারা বিশ্বে থেকে লোক এখানে আসে। এই আমি একটা পাথা নিলাম। চলুন এখানে ভোগ নেব, নিয়ে আমি গাড়িতে বসে খেয়ে নেব। এখানে বসে খাবার মতন সময় আমার হাতে ছিল না। আমি তো অনেকজনের সাথে এসেছি, সেই জন্য খুব ইচ্ছা হচ্ছিল এখানে একটু বসে খাই এদের সাথে, কিন্তু সে সময় আমার হাতে হয়নি। দেখুন সবাই কি দারুণ বসে বসে খাচ্ছে। এইটা আমার প্লেট। আমি বললাম আমার প্লেটে অল্প একটু দিয়ে দিন। এই যে আমার প্লেটে দিল। একটু চাটনি দিয়েছে, একটু আলুর দম দিয়েছে,
এই দিদিভাইগুলো বলছে খুব সুন্দর খেতে, দারুণ টেস্টি। সকালে ও বিকেলে 2 টাইম এখানে খেতে দেওয়া হয়। চলুন এবার আমরা চলে যাব নবদুর্গা মন্দিরে। ওখান থেকে যে ভোগটা আমি নিলাম সেটা আমরা এই নবদুর্গা মন্দিরের কাছে এসে খেয়ে নিলাম সবাই মিলে। খেয়ে নবদুর্গা মন্দিরটা দেখলাম, দেখে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। আমার ছেলে ভেতরে প্রণাম করছে, ওর একটু লেট হয়েছে। আবার 12টার মধ্যে ওদিকে নলক্ষা মন্দির বন্ধ হয়ে যাবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে এলাম। এবার আমরা দেখব নলক্ষা মন্দির। চলুন ভেতরে যাওয়া যাক। অটো থেকে নেমে আমরা মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরটি অনেকটা জায়গা জুড়ে রয়েছে। মন্দিরটা বেশ বড়, ঐতিহ্যবাহী। সমগ্র মন্দির জুড়ে কারুশিল্পের অপূর্ব নিদর্শন রয়েছে। রানীমা এই মন্দির 1940 সালে তৈরি করতে 9 লক্ষ টাকা খরচ করেছিলেন। তাই এই মন্দিরের নাম নলক্ষা মন্দির। মন্দিরের আর্কিটেকচার অসাধারণ। দোতলার উপরের দিকে ছোট বড় অনেক চূড়া রয়েছে। এই মন্দিরের কাজ শুরু হয়েছিল 1936 সালে, আর সেই কাজ শেষ হয়েছে 1940 সালে। এই মন্দিরের ভেতরে অনেক দেবদেবী রয়েছে। রাধাকৃষ্ণকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এই মন্দিরটি শ্বেত পাথরের তৈরি, আর বাইরে মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এর কাজটিও এই মন্দিরের উচ্চতা 146 ফুট। জানাবো এই মন্দিরের তৈরির ইতিহাস, কিভাবে এই মন্দির তৈরি করা হলো। রানীমা চারুশলা ঘোষের স্বামী অক্ষয় ঘোষ ও ছেলে যতীন্দ্র ঘোষ অল্প বয়সে মারা গেলেন। রানীমা দিশেহারা হয়ে পড়েন। মন শান্ত করার জন্য দেহঘরে কর্ণবাদে স্বামী বালাচন্দ্র আশ্রমে তিনি আশ্রয় নেন। পরবর্তীকালে রানীমা স্বামী বালানন্দর শিষ্যত্ব গ্রহণ করেন। মন কিছুটা শান্ত হলেন, তখন রানীমা গুরুদেবের নির্দেশে এই মন্দির গড়ে তোলার সিদ্ধান্ত নেন। এই মন্দির তৈরি করার দায়িত্ব দেয় একটা বিখ্যাত শিল্পী কালিদাস রামকে। তিনি এই মন্দির তৈরি করার উদ্দেশ্য শুরু করে দিল। তিনি ছিলেন স্বামী বালানন্দ ব্রহ্মচারীর শিষ্য। তবে ভাবা যায় আজ থেকে প্রায় 50-60 বছর আগে এই 9 লাখ টাকার মূল্য কত ছিল। তখনকার দিনে রানীমা এই টাকা খরচ করে এই মন্দির তৈরি করেছিলেন। আজকে সেই মন্দিরে পুরোটা আপনাদের দেখাবো। চলুন দেখাতে থাকি। প্রথমে ওটার আগে এখানে জুতো খুলে নিতে হবে আপনাদের। তারপর খালি পায়ে আপনাদেরকে মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে। পুরো মন্দিরটা আমরা ঘুরে ঘুরে দেখলাম। ভেতরে ক্যামেরা করা নিষিদ্ধ, তবুও সাইড দিয়ে আমি একটু ক্যামেরাটা করেছি আপনাদের জন্য। দেখুন এরকম সুন্দর সুন্দর চিত্র করা আছে। তখনকার কারিগর যে এত সুন্দর ডিজাইন করেছে দেখার মতন। এগুলো আমাদের ইতিহাস, এখনও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। সাইডে এরকম সুন্দর ব্যালকনি টাইপের করেছে, আগে এগুলো ছিল না, এখন করে এগুলো নতুন করে করেছে। দেখুন মন্দিরের উপরে
বড় বড় অনেক ছোট ছোট চূড়া রয়েছে, আর সাইডে এরকম বাগান মতন করা রয়েছে। চারদিক থেকে সিঁড়ি রয়েছে, সবাই উপরে যেতে পারবে। আমার তো বেশ ভালোই লাগলো নলক্ষ মন্দির দেখতে। আপনাদের কেমন লাগবে আমাকে একটু কমেন্টে জানাবেন। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। আমি যতটা জানি আপনাদের কাছে ততটা বলার চেষ্টা করেছি। আপনারা যদি জানেন আরও কিছুটা আমাকে বলে দেওয়ার চেষ্টা করবেন। মন্দিরটার চারদিকে ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগছে। এখানে ভগবান রাধাকৃষ্ণ রয়েছে। ওপরটা দেখুন, এখানে আপনারা শান্তি মনে বসে প্রভুর নাম জপ করতে পারবেন। অনেকটা বড় এরিয়া, শান্তিপ্রিয় জায়গা, মনোরম পরিবেশ। এখান থেকেও মন্দিরটা দেখতে বেশ ভালোই লাগছে। দেখুন, আমি নিচ থেকে ওপর থেকে সব দিক থেকে আপনাদের দেখালাম। সামনে যে মূর্তিটা দেখছেন, এই মূর্তিটা প্রতিষ্ঠাটা কলকাতার রাজপরিবারের পাথুরিয়া ঘাটের রানী চারু সেন ঘোষের। এই মন্দিরের বিষয়, ইতিহাস, হিস্ট্রি পুরোটাই আপনাদের আমরা বললাম। এর পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসবে। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, আর এইভাবে আমার ভিডিও দেখতে থাকবেন।